মহারাষ্ট্রের ধারাবি বস্তি এবং বিহারের ভাগলপুরের পাওয়ার প্রজেক্ট, আদানির এই দুই প্রকল্পই ধাক্কা খেত যদি এই দুই রাজ্যেই বিজেপি জিততে না পারত। প্রায় 50,000 কোটি টাকার ধাক্কা। অনেকেই প্রশ্ন তুলেছেন, বিহারে হোক বা মহারাষ্ট্রে ভোটের ঠিক আগেই আদানিদের একটি করে বিশাল প্রকল্প প্রায় জলের দরে কেন পাইয়ে দেওয়া হয়? ভোটে জিতে মোদি দুই জায়গাতেই বিষয়টি সামলে নিয়েছেন। আর এতে গৌতম আদানির না হয় পোয়া 12 হয়েছে, কিন্তু তাতে দেশের অর্থনীতি কি সোনার মতো চমকাচ্ছে? ভোটে জেতার জন্য যা যা কিছু ম্যানেজ করা দরকার সবই এখন গুজরাট জুটির দখলে, কিন্তু তাতে কি দেশের অর্থনীতির গোলযোগ ম্যানেজ করা সম্ভব? ডলারের সাপেক্ষে টাকার দাম পড়তে পড়তে 90-এর কাছাকাছি এসে গেছে। সেঞ্চুরি করলে মুখ পুড়বে মোদির মোদিনোমিক্সের। 10,000 টাকা প্রতিটি মহিলার অ্যাকাউন্টে পাঠিয়ে বিহারের ভোটে যে মডেল তৈরি করলো বিজেপি, তা কি এবার পুরো দেশে চালু হয়ে যাবে? আর এই 10,000 বাড়তে বাড়তে কোথায় যাবে? 25, 30, 50, নাকি সত্যি 15 লাখে? গুজরাট জুটির জুমলার আড়ালে ILO বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থার একটি রিপোর্ট সামনে এসেছে, আর সেটা শুনলে অবাক হয়ে যাবেন। ওই রিপোর্ট বলছে 2024-এর লোকসভা নির্বাচনের পর থেকে এই বিহারের নির্বাচন পর্যন্ত দেশের প্রাইভেট সেক্টরে যত চাকরি ছিল তার প্রায় 42% কমে গেছে। মানে অর্ধেকের কাছাকাছি চাকরি গায়েব হয়ে গেছে। আর সরকারি চাকরি কমেছে প্রায় 78%। অর্থাৎ বেকারত্ব আরও ভয়াবহ আকার নিচ্ছে। মহিলাদের হাতে যতই 10,000 বা 20,000 টাকা ঢুকিয়ে দেওয়া হোক না কেন, দেশের ঘরে ঘরে এখন বেকার। দেশের অর্থনীতির এই গঙ্গা যাত্রা কি আর এখন লুকিয়ে রাখা যাবে? বেকাররা কি তা লুকিয়ে রাখতে দেবেন? আজকের এই এপিসোডে অর্থনীতির এই বেহাল অবস্থা কেন, তা নিয়ে বেশ নতুন কিছু তথ্য সামনে আনব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। বিহারে ভোটের পর এখন চতুর্দিকে সোশ্যাল মিডিয়ায় নানা রকম মিমের ছড়াছড়ি। তবে বিহারের ভোটের এই ফল যে শুধু 10,000 টাকা দিয়েই পাল্টে ফেলা হয়েছে তা কিন্তু নয়। এ নিয়ে আমি আগেও এপিসোড করেছি, যেখানে ভোটার তালিকাটাই গোলমেলে, যেখানে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের পকেটে, যেখানে লেভেল প্লেইং গ্রাউন্ডটাই নেই, সেখানে এই জিত কোনো বড় বিষয়ই নয়। বরং ভোটের রেজাল্ট যেদিন বেরোলো সেদিন অবাক করার মতো অন্য ঘটনাটি ঘটল শেয়ার বাজারে। বিজেপি হৈ হৈ করে জিতছে, কিন্তু শেয়ার বাজারে তার বাম্পার কোনো প্রতিফলনই দেখা গেল না। একেবারে নেগেটিভ থেকে শুরু করে শেষ দিকে কিছুটা ম্যানেজ দিয়ে বাজারকে কিছুটা ঠেলে ওঠানো গেল। এই যে ম্যানেজ করে ওঠানো গেল কথাটা বললাম, এই ম্যানেজ করাটাই এখন হয়ে দাঁড়িয়েছে গুজরাট লবির দস্তুর। ইডি, সিবিআই, দেশের মিডিয়া, আদালত, প্রাক্তন জজ, কিছু আমলা এবং অবশ্যই সেবি, এদের একাংশ আবার ভারতের ভোটার তালিকায় ব্রাজিলের মডেলের নাম 10টি বুথে 22 বার কেন এলো, কেন বাড়ির সংখ্যা 00 নিয়ে বেবাক অসত্য কথা বললেন খোদ মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার, কেন লোকসভা ভোটের সমস্ত ভিডিও ফুটেজ নষ্ট করে ফেলা হলো, তা নিয়ে সরব হননি। এখন তাদের মনে হয়েছে এই সব সত্য কথাগুলো তুলে এনে রাহুল গান্ধী নির্বাচন কমিশনকে হেয় করছেন। তাই তাদের মধ্যে 272 জন গদি আমলা চিঠি লিখতে বসে গেলেন কমিশনের পক্ষে দাঁড়িয়ে। মজার কথা এই যে এরা কেউই কিন্তু কোশমিন কালেও নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন না। আর যারা যুক্ত ছিলেন, যেমন ডক্টর SOI কুরেশি বা অশোক লাভাসা, তারা যে বারবার সমালোচনা করছেন সেগুলো কিন্তু গদি মিডিয়া আপনাদের সামনে আনছে না। আর এর পেছনে রয়েছে গুজরাট লবির লম্বা হাত। তবে আমরা এইসব ছেড়ে আজকে একটু দেশের অর্থনীতি, মানে আমাদের হাঁড়ির খবরটা জেনে নিই। ভারতের অর্থনীতিতে হঠাৎ কোনো দুরবস্থা আসেনি। টাকার দাম যখন পড়তে শুরু করেছিল তখন থেকেই বিশেষজ্ঞরা বারবার সেদিকে নজর দিতে বলেছিলেন সরকারকে। কিন্তু ভোটে জেতাটাই যে সরকারের মূল কাজ, এবং ভোটে জেতা মানেই সব কিছু চাঙ্গাসি, তাহলে এদিকে নজর দেওয়ার দরকারটা কি? কেন বলছি এ কথা? এবার তার তথ্য দেব এবং তারপরে বিশ্লেষণও আনব।
2025 অক্টোবর মাসে ভারতে প্রায় $76 বিলিয়ন পণ্য বিদেশ থেকে আমদানি করা হয়েছে। টাকার হিসেবে তা প্রায় 6 লক্ষ কোটি টাকার মতো। স্বাধীন ভারতের ইতিহাসে এখনো পর্যন্ত এক মাসে এত বেশি আমদানি কখনো কোনো সরকার করেনি। বলা যেতে পারে মোদী সরকার এই ব্যাপারে একেবারে সর্বকালের রেকর্ড তৈরি করেছে। কিন্তু কেন সরকার এত বেশি আমদানি করলো? বিশেষ করে যে সরকার বিপদে পড়লেই দৃষ্টি ঘোরানোর জন্যে আত্মনির্ভর ভারতের কথা বলে, তাদের কেন বিদেশ থেকে এত পণ্য আমদানি করতে হলো? তাহলে কি দেশের ম্যানুফ্যাকচারিং শিল্প লাটে উঠেছে? এবার বুঝতে পারছেন কেন প্রাইভেট সেক্টরে চাকরি কমেছে 42%। এই সংখ্যাটি যে আগামী দিনে আরও বাড়বে এ নিয়ে এখন আর অর্থনীতিবিদদের কোনো সংশয় নেই। কিন্তু শুধু আমদানি মানে বিদেশ থেকে মাল আনাই যে বেড়েছে তা তো নয়। রপ্তানির ক্ষেত্রে কীরকম পরিস্থিতি তৈরি করেছে মোদী সরকার, সেই হিসেবটাও একটু জেনে নিন। রপ্তানির ক্ষেত্রে 2024-এর তুলনায় 2025 সালে অন্তত $4 বিলিয়ন কারবার কম হয়েছে। এর মধ্যে 25 সালের অক্টোবর মাসে ভারতের বাণিজ্য ঘাটতি প্রায় $41 বিলিয়ন কাছাকাছি এসে দাঁড়িয়েছে। মানে আমদানি রেকর্ড বেড়েছে আর রপ্তানি রেকর্ড কমেছে। স্বাধীন ভারতের ইতিহাসে কোনো এক মাসে এটাকেই সবচেয়ে বড় বাণিজ্য ঘাটতি বলে আখ্যা দিচ্ছেন অর্থনীতিবিদরা। আসলে এই ঘাটতির পেছনে রয়েছে আর একটা চমকপ্রদ কাহিনী। সেটা কি? সরকারি হিসেবেই দেখা যাচ্ছে এই সময় ভারত বিদেশ থেকে প্রচুর পরিমাণে সোনা রূপো কিনেছে। এর অর্থ কি? আসলে দেশের বিনিয়োগকারীরা ভারতের অর্থনীতির ভবিষ্যৎ এখন সোনার মতো আর চকচকে দেখছেন না। তাই গত বছরের তুলনায় এবছর প্রায় 3 গুণ বেশি সোনা এবং 5 গুণ বেশি রূপো বিদেশ থেকে কেনা হয়েছে। কোম্পানিতে নয়, সাধারণ মানুষ এখন বেশি বেশি করে বিনিয়োগ করছেন সোনার উপরে। আর এর কারণ ভারতের অর্থনীতির অনিশ্চিত অবস্থা। আর সেই অনিশ্চয়তা থেকে বাঁচতে এমন জায়গায় টাকা লাগাচ্ছেন ভারতীয়রা যেখানে অন্তত কিছুটা নিরাপদে থাকবে তাদের টাকা। সোনার দাম হঠাৎ হু করে বাড়তে থাকার পর এই অর্থনীতি নিয়ে একটা এপিসোড করেছিলাম। সেখানেই বলেছিলাম যখন দেশের অর্থনীতি অনিশ্চিত হয়ে পড়ে তখন সোনায় বিনিয়োগ বাড়তে থাকে, কারণ সোনা এমন একটা ধাতু যা বিনিয়োগকারীদের কিছুটা নিশ্চিন্ততা দেয়। আর এত বিপুল পরিমাণ সোনা রূপো কেনার আরও একটি কারণ রয়েছে। গত এপ্রিল মাসে টাকার দাম ছিল ডলারের বিপরীতে 85 টাকার মতো। নভেম্বরে সেটা গিয়ে দাঁড়িয়েছে 88 টাকার কাছাকাছি। বিহার ভোটের আগে কিছুতেই তা যাতে 90-এর উপর না ওঠে সেদিকে নজর ছিল আমাদের অর্থমন্ত্রকের। এখন প্রশ্ন, কেন ভারতের অর্থনীতিতে এরকম নজিরবিহীন পরিস্থিতি তৈরি হলো? এবার আমরা সেটা বিশ্লেষণ করবার চেষ্টা করব। ভারতীয় পণ্যের সবথেকে বড় বাজারের একটি কিন্তু আমেরিকা। ট্রাম্প সাহেব 50% শুল্ক বসানোর পরে সে দেশে রীতিমতো ধাক্কা খেয়েছে ভারতীয় অর্থনীতি। সরকার এবং তাদের পোষ্য মেরুদণ্ডহীন মিডিয়া মোটামুটি এই বিষয়গুলো চেপে গেছে। কিন্তু হস্তশিল্প, সুতির শিল্প, টেক্সটাইল, পোশাক শিল্প এবং ইঞ্জিনিয়ারিং পণ্য, জুয়েলারি এসব ক্ষেত্রে কার্যত ধস নেমেছে এবং তার ফলাফলই হলো মানুষের চাকরি চলে যাওয়া। ভোটের সময় 10,000 টাকা করে দিয়ে দেশের অর্থনীতির এই দুর্দশা আটকানো মোদী সরকারের পক্ষে সম্ভব নয়। তবে বাঁচোয়া যতক্ষণ না নিজেদের গায়ে এই ধাক্কাটা না লাগবে ততক্ষণ গোবর বুদ্ধির অন্ধভক্তদের মাথায় এইসব অর্থনীতির কথা বিশেষ ঢুকবে না। তা সামনে যত দুর্দশাই তারা দেখুন না কেন। যেমন নতুন দুর্দশা আসতে চলেছে ভারতের কৃষি এবং ডেয়ারি শিল্পে, আর এর জন্য দায়ী সম্পূর্ণভাবে ভারতের বিদেশ নীতি এবং অর্থনীতি। ভোটে জেতার পরিকল্পনার বাইরে মোদী সরকারের গুজরাট লবির যে আর কোনো পরিকল্পনা নেই তা কয়লা বা সার আমদানি নিয়ে কিছু তথ্য পরিসংখ্যান দেখলেই টের পাওয়া যায়। নইলে যে দেশে মাটির নিচে সবচেয়ে বেশি কয়লা আছে সেই দেশ সবচেয়ে বেশি কয়লা আমদানি করছে। এর কারণটা কি? পরিসংখ্যান বলছে প্রায় 22 মিলিয়ন টন কয়লা শুধু সেপ্টেম্বর মাসেই বিদেশ থেকে এসেছে। নন কুকিং কয়লাও এসেছে 14 মিলিয়ন টন।
আজ থেকে 55 বছর আগে পাঞ্জাব এবং গুজরাটে সবুজ এবং সাদা বিপ্লব করেছিল যে ভারত, এই মুহূর্তে সেই ভারত সারের জন্যে চীনের কাছে হাত পেতে বসে আছে। আর এই ডিসেম্বরেই শুরু হবে তেল নিয়ে আসল খেলা। প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির সামনে কার্যত অসহায় নরেন্দ্র মোদী। বিশ্ববাজারের দামের তুলনায় 33% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছিল যে কাঁচা তেল, এই ডিসেম্বর থেকে রাশিয়ার সেই তেল কেনা বন্ধ করতে হচ্ছে ভারতীয় সরকারি এবং বেসরকারি সংস্থাকে। এতে কি অবধারিতভাবে তেল এবং গ্যাসের দামও বাড়বে? সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের রিপোর্টে বলা হয়েছে যে ভারত শুধু রাশিয়া থেকে তেলই নেয় না, কয়লাও নেয়। গত মাসে $351 মিলিয়ন কয়লা নিয়েছে ভারত। ডিসেম্বর থেকে এই সব বন্ধ হয়ে যাচ্ছে, এটা ধরে নেওয়াই যেতে পারে। অর্থাৎ ভারতের মূল্যবৃদ্ধি কি আসন্ন? ইতিমধ্যেই দেশের ভেতর বাড়তে থাকা বেকারত্ব, প্রাইভেট সেক্টরের চাকরি ছাঁটাই, এসব তো থাকছেই। আর এর সঙ্গে যুক্ত করুন দেশের ভিতরে বাড়তে থাকা দিনমজুর এবং অসংগঠিত ক্ষেত্রে মজুরদের একেবারে বেহাল অবস্থাও। তাদের জন্য সরকারের নিজস্ব স্কিম ছিল মনরেগা, সেখানেও টাকা দিতে না পারার জন্যে লক্ষ লক্ষ মানুষের কার্ড ফিরিয়ে নেওয়া হচ্ছে বা নাম কেটে দেওয়া হচ্ছে। মানে মার আসতে চলেছে চতুর্দিক থেকে, কিন্তু বিহারের নির্বাচনে তো জেতা হয়ে গেছে, আর ভোটে যে জেতে সেই নাকি আসল সিকান্দার। তাহলে অর্থনীতি নিয়ে এসব প্রশ্নের উত্তর দেবে কে? এ ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।